হ্যাঁ, কার কোনো কোয়েশ্চেন আছে ওই টপিক পর্যন্ত? স্যার আমি লাস্ট ক্লাসে ছিলাম না স্যার। আচ্ছা আচ্ছা, কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে ঠিক আছে, আমি তাহলে পরের থেকে শুরু করি। আচ্ছা, সো দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার, দেখা যাচ্ছে। তো আমরা হচ্ছে ওয়েব ক্যাশিং, ঠিক আছে? আমরা এইটা হয়তো ক্যাশ মেমোরি আমরা নামটা শুনছি, ঠিক আছে, যে কম্পিউটারে আসলে তোমাদের প্রসেসরে সব থেকে কাছে যে থাকে সে হচ্ছে ক্যাশ মেমোরি। ঠিক আছে, এই ক্যাশ মেমোরিতে তোমার ক্যাশ মেমোরি যত বেশি হবে তোমার প্রসেসর তত ফাস্ট কাজ করতে পারবে, কেননা ক্যাশ মেমোরিতে তোমার টেম্পোরারি বেসিসে ওখানে আমার যেগুলো দরকার হয়, যে মেমোরিগুলো ওখানে স্টোর রাখা হয়, যেন কুইকলি আমি ওইগুলো সার্চ করে পেয়ে যাই। যখন আমি ক্যাশ মেমোরিতে পাবো না, দেন আমি হার্ড ডিস্কে খুঁজতে যাবো, আর হার্ড ডিস্কে খোঁজার জন্য আমার হচ্ছে এক্সট্রা টাইম লাগে, ঠিক আছে, এক্সট্রা ডিলে লাগে ওখানে, তো ডিলেটা হাই হার্ড ডিস্কে। সো এই কারণে তোমার ক্যাশ মেমোরি যত বেশি হবে, তোমার মানে প্রসেসর তত ফাস্ট কাজ করতে পারবে। সো ওয়েব ক্যাশিং, যেহেতু আমরা এটা আসলে কম্পিউটার আর্কিটেকচার কোর্স না, ওয়েব ক্যাশিং এর কাজটা হচ্ছে যে তুমি যে যে কোয়েরি গুলো করতেছো, রিকোয়েস্ট পাঠাচ্ছ, রেসপন্স পাচ্ছ, এটা তো একটা ডিলে আছে, এবং হচ্ছে এই ডিলেটা ডিপেন্ড করে তুমি কি কন্টেন্ট কোয়েরি করতেছো এবং সেটা রিকোয়েস্ট করতেছো, সেটা কি তুমি মানে এটা কি তোমার নিয়ারেস্ট কোনো সার্ভারে আছে নাকি কোনো দূরের কোনো সার্ভারে আছে, সেখান থেকে রিকোয়েস্টটা নিয়ে আসা লাগতেছে, ঠিক আছে? সো এই জিনিসটার জন্য তোমার এখানে কি কোয়েরি টাইমটা চেঞ্জ হবে, তো ডিলেটা বাড়বে যদি অনেক দূরের সার্ভার থেকে সেটা আনতে হয়। সো ওয়েব ক্যাশ হচ্ছে একটা প্রক্সি সার্ভার, ঠিক আছে? এটা হচ্ছে তুমি তোমার ব্রাউজার ইন থেকে যে এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাও, ওইটার সার্ভার হিসাবে কাজ করে ওয়েব ক্যাশ, ঠিক আছে? তো কেমন সার্ভার হিসাবে কাজ করে, যে ধরো তুমি একটা রিকোয়েস্ট পাঠাইছো, এখন যে ওয়েব ক্যাশ যেটা আছে তার কাছে তো বিভিন্ন জন বিভিন্ন রিকোয়েস্ট পাঠায়, সে রিকোয়েস্টটা সার্ভ করার সময় যেই রেসপন্সটা পাঠায়, সেই যেই ধরো একটা তুমি একটা পেজ পেজ একটা অ্যাড্রেস দিলে, সেই অ্যাড্রেসে সে তুমি গেলে, ভিজিট করলে ওয়েবসাইটে, বাট সেইটা তোমার ওই ওয়েব ক্যাশ সে কি করবে, ওই পেজের একটা ওই রেসপন্স ওইটার একটা কপি রেখে দেবে তার কাছে, যে ওই পেজটা তার কাছে রেখে দেবে। এরপরে ওই পেজটা আরেকজন যেই চাবে তখন সে সাথে সাথে দিয়ে দিতে পারবে, ঠিক আছে, তাকে আর দূরের কোনো সার্ভারকে রিকোয়েস্ট করে আনা লাগবে না, ঠিক আছে? তো সর্ট অফ এইভাবে একটা প্রক্সি সার্ভার হিসেবে কাজ করে। তো ওয়েব ক্যাশ যে আছে তার নিজস্ব একটা ডিস্ক স্টোরেজ আছে, এবং সে রিসেন্টলি যতগুলো রিকোয়েস্ট পাইছে সবগুলো একটা কপি তার স্টোরেজ ডিস্কে রেখে দেয়, ঠিক আছে? এটা রেখে দেওয়ার কারণ কি, এইটা লাইকলি যে সবাই, যেমন দেখো যে তোমরা এখন কিন্তু প্রতিটা মানুষই একটা সিটিতে ধরো 80% বা 70% মানুষই কিন্তু ফেসবুক ইউজ করে। তো এইটা ন্যাচারালি ওয়েব ক্যাশ কি করবে, ফেসবুকটা তার ওই প্রক্সি সার্ভারে রেখে দেবে, ফেসবুকের যে পেজ, ঠিক আছে? সো সবাই যখন রিকোয়েস্ট করবে তোমার হচ্ছে সেই সাথে সাথে সার্ভ করে দিবে, এই কারণে অনেক ফাস্ট লগ ইন করতে পারবা, ঠিক আছে? সো রিসেন্টলি রিকোয়েস্টেড অবজেক্ট গুলো তার ডিস্ক স্টোরেজে সে হচ্ছে তার কপিটা রেখে দেয়, ঠিক আছে? আর হচ্ছে ইউজার্স ব্রাউজার, ঠিক আছে, এইটা হচ্ছে একটা ইউজার যে ব্রাউজারটা ইউজ করে সেটা হচ্ছে কনফিগার করা যায়, ঠিক আছে? সো কনফিগার করে তুমি কি করতে পারবা, যে তুমি যত রিকোয়েস্ট পাঠাচ্ছ, ঠিক আছে, যে একটা ওয়েব ক্যাশে প্রথমে ডিরেক্টেড হবে, ঠিক আছে, যে যেন ওয়েব ক্যাশে আছে কিনা দেখি, যদি থাকে তাহলে আর আমি আর দূরে যাব না। সর্ট অফ ব্যাপারটা এরকম, তুমি বাসায় যখন কোনো জিনিস কেনো, তুমি বাসার নিচে যে দোকানটা আছে আগে তুমি ওইটাকে দেখবা, ঠিক আছে, খুঁটিনাটি যে জিনিস, তাহলে তুমি যদি ওখানে দেখো তোমাকে আর বাজারে যাওয়া লাগছে না, ঠিক আছে, তো তোমার টাইমটা সেভ হয়ে যাচ্ছে, বাসার নিচে যে দোকানটা আছে সেখানে যদি তুমি পেয়ে যাও। সো রিয়েল লাইফ এক্সাম্পল যদি চিন্তা করো, তোমার বাসার নিচে যে দোকানটা থাকে সেটা হচ্ছে, তো ধরো ক্যাশ শপ, ঠিক আছে, তুমি সেই শপে যদি পাও তুমি দূরে বাজারে কিনতে যাবা না, আর যদি না পাও দেন তুমি মার্কেটে যাবা। তো ওয়েব ক্যাশটা হচ্ছে ওই প্রক্সি সার্ভার, আর তোমার বাসার নিচে যেই শপটা আছে ওইটাকে ধরো বলবা তখন প্রক্সি শপ, ঠিক আছে, যে তুমি ওখান থেকে পেয়ে গেলে আর দূরে কোথাও যাবা না, ঠিক আছে, এবং ফার্স্টে তুমি ওখানেই সার্চ করবা। তো আর তোমার হচ্ছে যখন ব্রাউজারটা তুমি যেহেতু কনফিগার করে রাখতে পারো যে তুমি ওয়েব ক্যাশে প্রথমে ডিরেক্টেড করবা তোমার সমস্ত রিকোয়েস্ট, যে না পাইলে অন্য জায়গাতে দেখবে, তো এই ব্রাউজারটা যে কনফিগার তুমি একবার যখন করে ফেলবা, প্রতিটা রিকোয়েস্টই প্রথমে ডিরেক্টেড হবে হচ্ছে ওয়েব ক্যাশে,
সো ওয়েব ক্যাশ সম্পর্কে ক্লিয়ার, তোমরা বুঝতে পারছো? স্যার তাহলে ওয়েব ক্যাশটা কি স্যার, ওই যে ব্রাউজারে হিস্টোরি থাকে, ওই হিস্টোরিতে যে ওগুলো না ওটার মতো? না না না, তুমি ব্রাউজারে যা রাখছো ওয়েব ক্যাশটা টোটাল আলাদা, এটা তোমার ব্রাউজারে ওয়েব ক্যাশের কিছুই থাকে না, ওয়েব ক্যাশটা একটা সার্ভার। ওকে ঠিক আছে, তুমি রিকোয়েস্ট পাঠাচ্ছ ওয়েব ক্যাশের কাছে, তোমার ব্রাউজার রিকোয়েস্ট পাঠাচ্ছ ওয়েব ক্যাশে। ওয়েব ক্যাশে যদি থাকে তোমার ব্রাউজার ক্যাশে রেসপন্স পাঠাবে, এইচটিটিপি রেসপন্স। যদি না থাকে ওয়েব ক্যাশ আবার দূরবর্তী কোনো সার্ভারে সে কোয়েরি করবে, করে সেটা আনবে, এনে সে তার কাছে রাখবে, দেন সে তোমাকে রেসপন্স হিসেবে সেটা প্রোভাইড করবে। বুঝতে পারছো? ওকে স্যার, জি স্যার। আচ্ছা, তো এই যে দেখো তুমি এইখান থেকে একটা মানে এই পিকচার থেকে বুঝতে পারছো যে এই ক্লায়েন্ট হচ্ছে, তুমি ধরো তোমার পিসি থেকে বিভিন্ন এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাইছো, তো এইটা দেখো প্রক্সি সার্ভার। তো প্রক্সি সার্ভারে যদি তুমি সেটা পেয়ে যাও, তুমি রেসপন্স হিসেবে সেটার সাথে সাথে পেয়ে যাবা এই যে বিভিন্ন ক্লায়েন্ট। বাট যদি তুমি এমন কিছু রিকোয়েস্ট করছো যেটা প্রক্সি সার্ভারে নাই, দেন প্রক্সি সার্ভার নিজ দায়িত্বে সার্ভারকে, অরিজিন সার্ভার, ঠিক আছে, তাকে একটা রিকোয়েস্ট করবে। ধরো এই প্রক্সি সার্ভার আছে বাংলাদেশে, তো তুমি বাংলাদেশের এই সার্ভারে তুমি রিকোয়েস্ট করে সেটা পাচ্ছ না, নাই, তখন সে কি করবে, এটা ধরো আমেরিকাতে আছে, তো সে আমেরিকার সার্ভারে রিকোয়েস্ট করবে, সেইটা রেসপন্স তার কাছে আসবে প্রক্সি সার্ভারের কাছে, দেন প্রক্সি সার্ভার ওইটা তোমাকে পাঠাই দিবে। সো দেখো প্রক্সি সার্ভার মানে একটা বিরাট বড় দায়িত্ব পালন করছে, তার কাছে থাকলে সে সাথে সাথে রিটার্ন করছে, না থাকলে সে নিজ দায়িত্বে সেটা আনছে, এনে সে ক্লায়েন্টকে দিচ্ছে। ঠিক আছে, ক্লায়েন্টকে কিন্তু আবার এর কাছে না পাইলে তাকে নিজে খোঁজা লাগছে না অরিজিনাল সার্ভারের কাছে। মানে এই দায়িত্বটা প্রক্সি সার্ভারের, তার কাছে থাকলে সাথে সাথে রিটার্ন ব্যাক করবে, না থাকলে সে অরিজিন সার্ভারকে রিকোয়েস্ট পাঠায় ওই রেসপন্স যেটা পাবে সেটাকে আবার ক্লায়েন্টকে ফরওয়ার্ড করবে। এখন ক্লিয়ার না ওয়েব ক্যাশিংটা নিয়ে? জি স্যার, ক্লিয়ার। ওকে, সো এইটাই হচ্ছে তোমার পুরো ডায়াগ্রামটা, যে ক্লায়েন্টস রিকোয়েস্টিং অবজেক্টস থ্রু এ ওয়েব ক্যাশ। সো এখন দেখো এই আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো এখানে জাস্ট ডিটেলসে বলা আছে। ঠিক আছে, যেগুলো বললাম, যে তুমি ধরো একটা ব্রাউজার থেকে একটা ধরো এই যে এই ওয়েব অ্যাড্রেসটা দিছো www.samschool.edu/campus.zip, মানে একটা জিপ তুমি জাস্ট দেখতে যাচ্ছ। তো এখানে ফার্স্টে কি হয়, তোমার ব্রাউজার একটা টিসিপি কানেকশন জেনারেট করে, ওয়েব ওয়েব ক্যাশের সাথে একটা টিসিপি কানেকশন এস্টাবলিশ করে। ঠিক আছে, তার মানে তোমার ব্রাউজার একটা টিসিপি কানেকশন এস্টাবলিশ করলো ওয়েব ক্যাশের সাথে, এবং তোমার ওই এইচটিটিপি রিকোয়েস্টটা পাঠায়, এই যে যেটা তুমি এই যে এটা এই এইচটিটিপি রিকোয়েস্টটা পাঠায় ওই ওয়েব ক্যাশে ওই টিসিপি কানেকশনের মাধ্যমে। ঠিক আছে, তো ওয়েব ক্যাশটা এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলো, মানে এস্টাবলিশ হওয়ার পরে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলো, কানেকশন এস্টাবলিশ হওয়ার পরে তারপরে ওয়েব ক্যাশটা চেক করে যে তুমি যেটা সার্চ করছো, যেটা রিকোয়েস্ট করছো, যেই অবজেক্টটা, সেইটা তার কপি তার কাছে আছে কিনা, তার লোকালি সেভ করা আছে কিনা সেই কপিটা। যদি লোকালি স্টোর করা থাকে সেই কপি, তাহলে ওয়েব ক্যাশটার সাথে সাথে ওই এইচটিটিপি রেসপন্স মেসেজে ওই অবজেক্টটা রিটার্ন করে দেয় সেই ক্লায়েন্টের কাছে। এখানে ক্লায়েন্ট হচ্ছে তোমার ব্রাউজার, যদি তার কাছে লোকাল কপিটা থেকে থাকে। যদি না থাকে সে কি করবে, ওয়েব ক্যাশ কি করে, যদি ওটা না থাকলে ওয়েব ক্যাশ নিজে আবার টিসিপি কানেকশন এস্টাবলিশ করে অরিজিন সার্ভারের সাথে। ঠিক আছে, তো হচ্ছে তুমি দেখো প্রথমে এই অরিজিন সার্ভারে তুমি পাঠাইলে, ঠিক আছে, সে অরিজিন সার্ভারে কি করবে, সেই ওয়েব ক্যাশটা একটা এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাবে অরিজিন সার্ভারের কাছে ওই অবজেক্টটা পাওয়ার জন্য। ঠিক আছে, তো টিসিপি কানেকশনটা অ্যাকসেপ্ট করে অরিজিন সার্ভার, দেন সেইটা কি করে, ওই যে যে অবজেক্টে রিকোয়েস্ট করছে সেইটা সে নিয়ে সে কি করে, অরিজিন সার্ভারটা মানে আবার রিটার্ন করে, তোমার এইচটিটিপি রেসপন্স রিটার্ন করে ওয়েব ক্যাশের কাছে। ওয়েব ক্যাশ ওই যেই রেসপন্সটা পাইছে, সে অবশ্যই সেটাতে অবজেক্ট আছে, সে সেইটা একটা কপি তার নিজের লোকাল স্টোরেজে রেখে দেয়, যেহেতু পরবর্তীতে আবার লাগতে পারে, এই ক্লায়েন্টও চাইতে পারে, অন্য ক্লায়েন্টও চাইতে পারে, তাই তার একটা লোকাল কপি সে রেখে দেয়। ঠিক আছে, তারপরে সে ওই কপিটা একটা কপি এইচটিটিপি রেসপন্স মেসেজের ভিতর মাধ্যমে ব্রাউজারের কাছে পাঠাই দেয়। তো এখানে ওয়েবকাস্ট হচ্ছে খুবই ডাইনামিক, যে তুমি রিকোয়েস্ট পাঠাচ্ছ, তার না থাকলে সে নিজ দায়িত্বে সেটা নিয়ে এসে একটা কপি রেখে দিচ্ছে, রেখে তোমাকে একটা কপি পাঠাচ্ছে। তো নেক্সট টাইম তুমি যদি সেম জিনিস চাও, খুব ফাস্টলি তোমাকে সে ব্যাক করে দেবে। ঠিক আছে, তো এখানে দেখো একটা ক্যাশ, যে ওয়েব প্রক্সি সার্ভার বা ওয়েব ক্যাশ, সে হচ্ছে এট এ টাইম সার্ভার এবং ক্লায়েন্ট হিসেবে কাজ করতেছে। কখন সার্ভার হিসেবে কাজ করতেছে, যখন ক্লায়েন্ট বা তোমার ব্রাউজার ওয়েব ক্যাশকে কোনো কিছু চাচ্ছে, রিকোয়েস্ট পাঠাচ্ছে, তখন সে যদি সাথে সাথে দিয়ে দেয় তোমাকে, তার মানে তার কাছে একটা লোকাল কপি ছিল, তখন সে সার্ভার হিসেবে কাজ করতেছে। কিন্তু তুমি একটা অবজেক্ট রিকোয়েস্ট করছো, সেইটা তোমার ওয়েব ক্যাশের কাছে নাই, তখন সে কি করবে, অরিজিন সার্ভারকে রিকোয়েস্ট করবে, অরিজিন সার্ভার তাকে পাঠাবে। সেই মুহূর্তে তোমার ওয়েব ক্যাশটা হচ্ছে ক্লায়েন্ট আর অরিজিন সার্ভারটা হচ্ছে সে নিচে একটা সার্ভার। তো
তো ক্লায়েন্ট সার্ভার রিলেশনে কখন কে ক্লায়েন্ট কখন কে সার্ভার, এটার হচ্ছে একটা সিনারিও এখানে তুমি স্পষ্ট বুঝতে পারবা যে ওয়েব ক্যাশ এট এ টাইম সার্ভার এট এ মানে এবং এন্ড ক্লায়েন্ট মানে ভূমিকা পালন করতে পারে। ঠিক আছে, এটা ক্লিয়ার তোমরা? জি স্যার। স্যার এটা একটু ওই গ্রাফটা দিয়ে বুঝাই দিবেন, মানে এই প্রসেসটা যেটা বুঝাইলেন আপনি। আচ্ছা, এইটা হচ্ছে দেখো, যখন ক্লায়েন্ট প্রক্সি সার্ভারকে রিকোয়েস্ট করতেছে, এই সময়ে তোমার ব্রাউজার বা তোমার ডিভাইস সেটা ক্লায়েন্ট, এইটা হচ্ছে সার্ভার। বাট যখন তুমি একটা কিছু রিকোয়েস্ট করছো, প্রক্সি সার্ভারের কাছে নাই, কোনো লোকাল কপি নাই, দেন প্রক্সি সার্ভার তো অরিজিন সার্ভারকে রিকোয়েস্ট করবে যে আমাকে এটা দাও, আমার কাছে নাই। তখন এই প্রক্সি সার্ভারটা নিজে একটা ক্লায়েন্ট আর অরিজিন সার্ভারটা সার্ভার। তো তোমাকে যখন একটা সিনারিও বলা হবে, তোমাকে ক্লায়েন্ট আর সার্ভার আইডেন্টিফাই করতে বলা হলে, তুমি দেখবা যে রিকোয়েস্ট পাঠাচ্ছে সে হচ্ছে, মানে যে রিকোয়েস্ট পাঠায় আবার রেসপন্স রিসিভ করতেছে সে হচ্ছে ক্লায়েন্ট, আর যে হচ্ছে রিকোয়েস্ট পেয়ে রেসপন্সটা ব্যাক করতেছে সে হচ্ছে সার্ভার। তো তুমি দেখো এই সিনারিওতে, তুমি এই হায়ারার্কিতে দেখো যে প্রক্সি সার্ভার একবার সার্ভার হিসেবে কাজ করতেছে, একবার ক্লায়েন্ট হিসেবে কাজ করতেছে। কখন ক্লায়েন্ট হিসেবে কাজ করতেছে? যখন তার কাছে লোকাল কপি নাই, যে রিকোয়েস্টটা সে পাইছে তার লোকাল কপি তার কাছে নাই, তখন সে ক্লায়েন্ট হিসেবে মানে ইয়ে রোল প্লে করতেছে, এবং তখন সার্ভার হচ্ছে এই অরিজিন সার্ভার। বুঝতে পারছো এবার? জি স্যার। ওকে, সো এইটাই হচ্ছে ওয়েব ক্যাশিং, মানে এই জিনিসটাই ওয়েব ক্যাশিং। বুঝতে পারলে পুরো ক্লিয়ার এ টু জেড তোমরা কোনো। তাহলে এখন দেখো যে ওয়েব ক্যাশিংটা জিনিসটা হচ্ছে যে এটা যে ইন্টারনেটে ডিপ্লয় করা হয়েছে দুইটা রিজনে। ঠিক আছে, ফার্স্ট রিজন তোমরা অলরেডি বুঝেই ফেলছো যে ওয়েব ক্যাশ আসলে সাবস্টেন্সিয়ালি তোমার হচ্ছে রেসপন্স টাইমটা রিডিউস করে। কিভাবে? তুমি ধরো একটা রিকোয়েস্ট পাঠাচ্ছ, বারবার যদি তোমার অরিজিন সার্ভারে যাওয়া লাগে, ঠিক আছে, এই যে একটু আগে যেটা দেখালাম, যে এই যে এই অরিজিন সার্ভার এমন না যে প্রক্সি সার্ভার এই অরিজিন সার্ভারকে পাঠাইলো সে দিয়ে দিল, এইরকম সার্ভার হাজার হাজার থাকতে পারে। এ যদি না পায়, এ আবার তার অরিজিন সার্ভারকে রিকোয়েস্ট করবে, সে আবার তার অরিজিন সার্ভারকে রিকোয়েস্ট করবে, এইভাবে রিকোয়েস্টটা যাইতেই থাকবে। তারপরে সব শেষে যার কাছে থাকবে সে রিটার্ন করবে, এভাবে রিটার্ন ব্যাক করতে 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 আসবে। এবং অবশেষে যদি না পাই তখন আবার তোমাকে বলবে ইরোর 404 নট ফাউন্ড। ঠিক আছে, সো ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে যদি আমি একটা কপি রেখে দিই, লোকাল কপি, তাহলে আমার সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে তোমার, আমার হচ্ছে ইয়ে, যে আমি যদি একবারেই পেয়ে যাই লোকাল কপিটা, তাহলে কি হচ্ছে যে তোমার, আমি এখানে আমার কোনো দরকারই নাই যে আমার দূরে কোথাও খুঁজতে যাওয়া। ঠিক আছে, তো তখন এটা রেসপন্স টাইমটা অনেক কমাই ফেলছে ক্লায়েন্ট রিকোয়েস্টের, যদি আমি ওয়েব ক্যাশে পেয়ে যাচ্ছি। ওয়েব ক্যাশটা মূলত রাখা হয়েছে এই কারণে। ঠিক আছে, এবং এটাও দেখা যায় যে পার্টিকুলার একটা রিজিয়নে সবার সার্চ মানে একটা মানে ভৌগোলিক একটা অবস্থানগত কারণে, ঠিক আছে, মানুষের মেন্টালিটি কিন্তু অনেকটাই সেম হয়ে যায়। ঠিক আছে, ধরো তুমি বাংলাদেশে, একজন আমেরিকান, একজন হচ্ছে ব্রিটিশ, ঠিক আছে, এদের ভিতরে কিন্তু কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স থাকবে। এইটা কেন হয়েছে? তাদের ভৌগোলিক অবস্থানগত কারণে হয়েছে। সো তুমিও যখন সার্চ করবা, ঠিক আছে, এইটা লাইকলি বলা যায় যে একটা শহরে মানে অনেক প্রায় 20 থেকে 30% মানুষের সার্চ হিস্টোরি কিন্তু মিলে যাবে। সব মিলে না, হুবহু না মিলুক, 80% থেকে 85% মিলে যাবে। তো তুমি কিন্তু এতগুলো মানুষের সার্চিং টাইমটা রিডিউস করে ফেলতে পারছো। আর আমরা অনলাইনে তো ধরো মানে যত ইফিশিয়েন্ট করতে পারি আমাদের কাজগুলো, যত কমে হয় আমাদের তত ভালো। ঠিক আছে, এই কারণে ওয়েব ক্যাশিং মানে তোমার থিমটা আনা হয়েছে, এবং এটা আসলে অনেক ইফিশিয়েন্ট। ঠিক আছে, সো এই কারণে ওয়েব ক্যাশিং ইউজ করা হয়। সো এখন দেখো যে ওয়েব ক্যাশিং ইউজ করার কারণে যদি তোমার বটলনেক ব্যান্ডউইথ, ঠিক আছে, ক্লায়েন্ট আর অরিজিন সার্ভারের ভিতরে যদি অনেক কম হয়, স্টিল তুমি হচ্ছে ক্লায়েন্ট আর এই যে বটলনেক ব্যান্ডউইথ মানে তোমাদের আগে দেখাইছিলাম যে এইভাবে অনেকগুলো ওয়্যার যদি থাকে কানেকশন, এই কানেকশন গুলোর ভিতরে সব থেকে কম মানে যেই লাইনের ব্যান্ডউইথ সব থেকে কম সেটাই হবে ইফেক্টিভ ব্যান্ডউইথ। তো তুমি দেখো, যদি প্রক্সি সার্ভারে পেয়ে যাও, তোমার ক্লায়েন্ট আর প্রক্সি সার্ভারের ভিতরে ব্যান্ডউইথটা হাই হইলে সেটাই মানে শুধু একটা কানেকশনই তোমাকে পার করা লাগছে। সো তোমার এই যে ধরো প্রক্সি সার্ভার অরিজিন সার্ভারের যদি এই ব্যান্ডউইথটা অনেক কম হয়, ঠিক আছে, তোমার সেটা লাগতেছেই না, সো ইফেক্টিভ ব্যান্ডউইথ কিন্তু তোমার বেশি থাকছে। কারণ তুমি এই লাইনে যাচ্ছই না, তোমার ক্লায়েন্ট টু প্রক্সি সার্ভার এইটাই যদি থেকে যায়, এই ব্যান্ডউইথটা তোমার হাইয়েস্ট যত হবে সেটাই তোমার ইফেক্টিভ। কারণ এখানে তো আর একাধিক ইয়ে নাই, মানে অপশন সার্ভার নাই।
প্রক্সি সার্ভারে আছে। তো এটাই বলতেছে যে তোমার ক্লায়েন্ট টু অরিজিন সার্ভারের যে বটলনেক ব্যান্ডউইথ, সেটা যদি বটলনেক ব্যান্ডউইথটা যদি কমও হয়, এটার সমস্যা হবে না, কেননা তুমি প্রক্সি সার্ভারেই পেয়ে যাচ্ছ, অরিজিন সার্ভারে যা লাগতেছে না। তো এখানে তো ব্যান্ডউইথ কম হোক বা বেশি হোক, তোমার তো এখানে সমস্যা নাই, তুমি তো ওদিকে যাচ্ছই না, প্রক্সি সার্ভার থেকেই পেয়ে যাচ্ছ। তো সেটাই বলতেছে যে বটলনেক ব্যান্ডউইথ কম হইলেও, সার্ভারের সাথে কম হইলেও সমস্যা নেই, যে ক্লায়েন্ট এন্ড অরিজিন সার্ভারের ভিতরে। ঠিক আছে, তারপরে হচ্ছে ওয়েব ক্যাশটা কি করে, সাবস্টেন্সিয়ালি তোমার ওয়েব ট্রাফিকটা রিডিউস করে। তো ওয়েব ট্রাফিক কিভাবে রিডিউস করে, এই ওয়েব ক্যাশ, এটা তো তোমার সব জায়গাতে এক দেয়া আছে। তো এই ওয়েব ক্যাশই যদি যত হ্যান্ডেল করতে পারবে, তত তোমার অরিজিন সার্ভারের উপরে প্রেসার কম পড়বে, ওয়েব ট্রাফিকটা কম যাবে তার উপরে। তো সার্ভারগুলো অনেক ফাস্ট কাজ করবে এবং যখন যাদের প্রয়োজন তখন তাদের ইউজ করা হবে। সো আলটিমেটলি ওয়েব ট্রাফিকটা অনেক কমে গেল। ঠিক আছে, সো আদারওয়াইজ যদি ওয়েব ক্যাশ না থাকতো, দেখো অরিজিন সার্ভারের উপরে অনেক বেশি প্রেসার পড়তো, একই রিকোয়েস্ট হাজার হাজার কোটি কোটি ইউজারের কাছ থেকে আসতো। তখন কি হয়তো, মানে অরিজিন সার্ভার হচ্ছে মানে সবাইকে কিউএ পুশ করতে থাকতো, একটা একটা করে সার্ভ করতে করতে দেরি হয়ে যেত। তো সামান্য কি হয়তো, তোমাদের একটা দেখা যাচ্ছে ফেসবুকে লগ ইন করার জন্য দেখা যাচ্ছে 1-2 মিনিট বসে থাকা লাগতো। ঠিক আছে, এই জিনিসটা, এই ওয়েব ক্যাশটা টোটালি মানে তো মানে আমাদেরকে এই টাইমটা সেভ করে দিচ্ছে, অনেক ফাস্ট আমরা কাজ করে ফেলতে পারছি। ঠিক আছে, সো ওয়েব ক্যাশিং এর এই হচ্ছে দুইটা সুবিধা। সো এটা তোমরা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এরপরে আসতেছে ডোমেইন নেম সিস্টেম। তো দেখো আমরা যখন ওয়েব অ্যাড্রেস লিখি, যে আমরা ধরো লিখি google.com, তারপরে www.facebook.com, ঠিক আছে, বা w3school.com। তো এই যে আমরা ইংলিশে লিখতেছি, কম্পিউটার কিন্তু কোনো ইংলিশ বুঝে না। ঠিক আছে, সে কিন্তু সবকিছু, আমরা যে কম্পাইলারে এই যে আমরা কোড লিখি ইংলিশে, স্টিল এটা কিন্তু বাইনারি মেশিন কোডে কনভার্ট করা হয়। এবং সেটা আলটিমেটলি তোমার বাইনারি কোডের হয়, যেটা কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু বুঝে না। সো স্টিল এই রিকোয়েস্টের ক্ষেত্রেও কিন্তু একই কথা, যে তুমি একটা, এই যে তুমি একটা, এই যে অ্যাড্রেস লিখো, অ্যাড্রেসটা কিন্তু তারা বুঝে না, কিন্তু আমাদের যদি এই যে ওয়েবসাইট নাম দিয়ে আমরা খুব সহজে বুঝতে পারি। ঠিক আছে, কিন্তু এটা যদি আমাদের বলতো যে আইপি অ্যাড্রেস মনে রাখার জন্য, তাহলে কিন্তু আমাদের মাথা খারাপ হয়ে যেত, যে এতগুলো সংখ্যা, আবার আইপিভি4 কিন্তু তোমার 4টা অক্টেট, আইপিভি6 আসলে তখন আরো বেড়ে যাবে। এই আইপি অ্যাড্রেস মনে রাখা খুব পেইন। সো এইটা আসলে আমাদের সুবিধার জন্য আমরা কি করছি, যে হোস্ট নেম ইউজ করি, এই যেটা google.com facebook.com, এগুলো হচ্ছে হোস্ট নেম। এখন কথা হচ্ছে, একটা হোস্টকে আইডেন্টিফাই করা যায় দুই ভাবে, তার হোস্ট নেম দেখে অথবা আইপি অ্যাড্রেস দেখে। এখন আইপি অ্যাড্রেসটা আমাদের কাছে প্রচলিত না, বাট এটা কম্পিউটার যখন তোমার হচ্ছে, তুমি যখন তোমার ব্রাউজার ইন থেকে কোনো রিকোয়েস্ট পাঠাও, সেই রিকোয়েস্টটা তোমার ডিভাইসের আইপি অ্যাড্রেসটা ওখানে ইমবেড করে দেওয়া হয়। তোমার ডিভাইসের নাম দিয়ে কিন্তু যায় না, সেখানে আইপি অ্যাড্রেস দিয়ে যায়। বাট আমরা সেটা মনে রাখি না, এটা দায়িত্ব হচ্ছে সফটওয়্যারের। তো এখন মানুষ যেহেতু হোস্ট নেমটাকে বেশি প্রিফার করে, কিন্তু কম্পিউটার তার হোস্ট নেম বুঝবে না। তো এইটার একটা উপায় হচ্ছে, সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে, আমি যে হোস্ট নেমটা চিনি, সেই হোস্ট নেমটা যার হোস্ট নেম, তার আইপি অ্যাড্রেসটা এর সাথে ম্যাপ করে দেবে আমি যখন রিকোয়েস্ট পাঠাবো। সো এই কারণে এই কাজটাই করে থাকে হচ্ছে ডোমেইন নেম সিস্টেম। ডোমেইন নেম সিস্টেম হচ্ছে, আমি যখন facebook.com লিখি, এটা আমি হোস্ট নেম লিখলাম। ডোমেইন নেম সিস্টেমে একটা ডিরেক্টরি, টেলিফোন ডিরেক্টরির মতো, সে আমার প্রথমে যখন রিকোয়েস্ট পাঠায় আমার ব্রাউজার, সে প্রথমে ডিএনএস সার্ভারটা চেক করে। ডিএনএস সার্ভারে কি থাকে, ওই সার্ভারে facebook.com এর ওই টেবিলের একটা রোতে facebook.com লেখা থাকে, এবং তার কারেসপন্ডেন্ট আইপি অ্যাড্রেস যেটা, সেটা সে ওখান থেকে নিয়ে নেয়, নিয়ে সেই আইপি অ্যাড্রেসে রিকোয়েস্ট পাঠায়। facebook.com ভুলে যায়, রিকোয়েস্টে কোনো facebook.com এখন আর তার দেখার প্রয়োজন পড়ে না, সে শুধু আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করে। এখন আমি মনে রাখছি হোস্ট নেম, এবং আমার ওই নেম দেখে ওই ডিএনএস সার্ভারে যে টেবিল আছে, ওই টেবিল থেকে কারেসপন্ডেন্ট আইপি অ্যাড্রেসটা সেখান থেকে নিয়ে নিচ্ছে, নিয়ে ওই আইপি অ্যাড্রেসে সে হচ্ছে রিকোয়েস্টটা পাঠাবে আমার ব্রাউজার। ঠিক আছে, সো এখন এই যে এই পুরা ডিরেক্টরিটা মেনটেন করার জন্য, যে কোন হোস্টের জন্য কোন আইপি অ্যাড্রেস, এইটা তো ধরো আমরা মনে রাখার আমাদের জন্য প্রবলেম, বাট পিসির জন্য তো মনে রাখা কোনো সমস্যা না। পিসির জাস্ট কাজটা হচ্ছে, আমি যে হোস্ট নেম দেবো সেটা ট্রান্সলেট করে দেবে আইপি অ্যাড্রেসে, যে এর আইপি অ্যাড্রেস কি। ঠিক আছে, আমি ধরো বললাম facebook.com, সে বললো এরকম যে 192.168, ধরো 50.1, এরকম। ঠিক আছে, তো এই মেইন টাস্কটা যে করে, তার নাম হচ্ছে ডোমেইন নেম সার্ভার বা ডিএনএস সার্ভার। তাহলে ডিএনএস টা কি বোঝা গেছে? জি স্যার। সো এখন দেখো, যে ডিএনএস টা হচ্ছে একটা ডিস্ট্রিবিউটেড ডেটাবেস।
ঠিক আছে? তো ডিস্ট্রিবিউটেড কেন, মানে ডিএসএনএস সার্ভারে তোমার প্রতিটা ডিভাইসের জন্য আলাদা আলাদা একটা ডিরেক্টরি থাকে, সেম ডিরেক্টরি। মানে সর্ট অফ ব্যাপারটা এরকম যে ওই ডিএনএস সার্ভারে টেবিলে যে যে এন্ট্রি তোমার পিসির ব্রাউজারে আছে আমার পিসির ব্রাউজারেও আছে, মানে আমাদের সব ক্লায়েন্ট ডিভাইসের জন্য এই যে তোমার একটা করে এই যে কপি থাকে, যে এই হোস্টের জন্য এই আইপি, এই হোস্টের জন্য এই আইপি, এটা হচ্ছে ওই ডিএনএস সার্ভারে থাকে। ঠিক আছে? তো এই অ্যাপ্লিকেশন লেয়ার যে প্রোটোকল আছে সেটা হচ্ছে এই যে তখন সে কি করে, আমি যখন কোনো রিকোয়েস্ট পাঠাচ্ছি আমার তোমার ডিভাইস থেকে, সে কি করে ওই কোয়েরি করে ওই আমার যে হোস্ট নেম আমি দিছি ওখান থেকে সে ওই ডিস্ট্রিবিউটেড ডেটাবেস সার্চ করে ওখান থেকে সে ইয়ে নিয়ে নেয়, তার আইপি অ্যাড্রেসটা নিয়ে নেয়, কারেসপন্ডেন্ট আইপি অ্যাড্রেস। ঠিক আছে? এখন এই যে ডিএনএস, এটা হচ্ছে বিভিন্ন তোমার হচ্ছে বিভিন্ন অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল দিয়ে এমপ্লয় করা হয়। ঠিক আছে? এই যে এইচটিটিপি, এসএমটিপি, এফটিপি, ঠিক আছে, এগুলো এক একটা প্রোটোকল সব। এই যে তোমার হচ্ছে এইচটিটিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এসএমটিপি সিম্পল মেসেজ ট্রান্সফার প্রোটোকল, এফটিপি হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, এই যে বিভিন্ন প্রোটোকল গুলো এমপ্লয় করা হয় এই তোমার ডিএনএস, এই বিভিন্ন প্রোটোকলে ডিএনএস এমপ্লয় করা থাকে। কেননা এই ডিএনএসটা আমার সব জায়গাতেই লাগবে, কেননা এখানে ম্যাপ করাটা থাকে এই হোস্ট নেম টু আইপি অ্যাড্রেস, সো এটা আমার সব জায়গাতেই লাগে, সব প্রোটোকলে। সো এখন আমি এতক্ষণ যে কথাগুলো বলছি এই কথাগুলো এই যে এখানে সিকোয়েন্সিয়ালি বলা আছে যে হোয়াট হ্যাপেন্স ওয়েন এ ব্রাউজার রানিং অন সাম ইউজার হোস্ট। ঠিক আছে? তুমি ধরো ওই যে ইউআরএলটা দিছো, ঠিক আছে, যে www.samischool.edu স্ল্যাশ, ঠিক আছে, index.html। সো এই যে এখন দেখো যে তোমার হচ্ছে তুমি যে রিকোয়েস্টটা পাঠাইছো, ঠিক আছে, তো ওই ডিএন তোমার ক্লায়েন্ট সাইডে কি করে, ওই ডিএনএস অ্যাপ্লিকেশনের ক্লায়েন্ট সাইডে এটা হচ্ছে তোমার ওই তোমার অ্যাপ্লিকেশনটা রান করতেছে। ঠিক আছে? তারপরে তোমার ব্রাউজার কি করবে, হোস্ট নেমটা এক্সট্রাক্ট করবে। তো এখানে হোস্ট নেমটা কি, www.samschool.edu, এটা হচ্ছে হোস্ট নেম, স্ল্যাশ index.html ওইটা আসলে অ্যাকচুয়ালি তুমি পার্টিকুলার একটা অবজেক্ট তুমি হচ্ছে রিকোয়েস্ট পাঠাইছো, বাট অ্যাকচুয়ালি এখানে হোস্ট হচ্ছে ওই যে ডট এডু পর্যন্ত। তো এটা হচ্ছে হোস্ট। এখন কি করে, এই হোস্ট নেমটা পাস করে দেয় কার কাছে, ক্লায়েন্ট ডিএনএস অ্যাপ্লিকেশনের ক্লায়েন্ট সাইডে, মানে ডোমেইন নেম সার্ভার যে অ্যাপ্লিকেশনে চলতেছে তার ক্লায়েন্ট সাইডে। তো ডিএনএস ক্লায়েন্ট কি করে, একটা কোয়েরি করে ওই হোস্ট নেমের যে নিয়ে একটা কোয়েরি করে যে হোস্ট নেমের ডিটেলসটা জানতে চাই। তখন কি করে ডিএনএস ক্লায়েন্ট একটা রিপ্লাই পাই, সেই রিপ্লাইতে কি থাকে, ওই হোস্ট নেমের আইপি অ্যাড্রেস। ঠিক আছে? এবং তোমার ব্রাউজার যখন ওই ডিএনএস ক্লায়েন্ট থেকে যে আইপি অ্যাড্রেসটা পেয়ে গেল, ঠিক আছে, তখন সে কি করে ওই আইপি অ্যাড্রেস একটা টিসিপি কানেকশন জেনারেট করে। এবং সেটা হচ্ছে তোমার এই যে যে একটা টিসিপি কানেকশন যখন ইনিশিয়ালাইজ করে, করার পরে এইচটিটিপি সার্ভারের সাথে কানেক্টেড হয়। ঠিক আছে? এটা হচ্ছে কোথায় লোকেটেড থাকে, নর্মালি পোর্ট 80-তে, ওই আইপি অ্যাড্রেসের পোর্ট 80-তে তোমার হচ্ছে সেটা কানেকশন এস্টাবলিশ হয়। এখন যদি পোর্ট 80 যদি ফ্রি না থাকে দেন অন্য পোর্টে হবে। ঠিক আছে? বাট কানেকশনটা এইভাবে হবে। সো এই যে দেখো যে ডিএনএস কি করে, যে তোমাকে এই যে হোস্ট নেম টু আইপি অ্যাড্রেসের ট্রান্সলেশনটা সে দিয়ে থাকে। ইনফ্যাক্ট সে এটাও তোমাকে হেল্প করে অ্যালিয়াসিং করা। ঠিক আছে? যে একটা হোস্ট নেমের অ্যালিয়াসিং করা, যেমন দেখো একটা হোস্ট নেমের নাম ধরো relay1.westcoast.enterprise.com। তো এটা অনেক বড় একটা নাম। ঠিক আছে? তো তুমি এইটা দুইটার অ্যালিয়াসিং করলে যে enterprise.com আর www.enterprise.com। তো তুমি এই দুইটা যে অ্যালিয়াসিং করলে মানে হচ্ছে এই যে relay1.westcoast.enterprise.com, enterprise.com, www.enterprise.com, এই তিনটা নেমেরই আইপি অ্যাড্রেস একটা সেট করছো। তার মানে তুমি এই তিনটার যে কোনো একটা লিখলেই তোমাকে সেম জায়গাতেই নিয়ে যাবে, সেম ওয়েবসাইটে নিয়ে যাবে। এটাকে বলে অ্যালিয়াসিং করা। তো এটা খুব সিম্পলি করা যায়, তুমি টেবিলে তিনটা এন্ট্রি রাখবা, তিনটা হোস্ট নেম তো তিনটা তিন ধরনের, কিন্তু এই তিনটারই আইপি অ্যাড্রেস সেম। তার মানে তুমি যেটাই লিখো না কেন আলটিমেটলি তোমাকে ওখানেই নিয়ে যাবে। ঠিক আছে? সো এইটা হচ্ছে দেখো, এইটা এখানে বলা হয়েছে যে এই ক্ষেত্রে তুমি যেটার অ্যালিয়াসিং করতেছো, এইটার অ্যালিয়াসিং তো তুমি দুইটা করছো আলিয়াসিং, তো এইটাকে যেটার করতেছো অ্যালিয়াসিং সেটাকে বলা হচ্ছে ক্যানোনিকাল হোস্ট নেম। ঠিক আছে? তার মানে ক্যানোনিকাল হোস্ট নেমের তুমি একাধিক নাম সেট করতে পারবা, হোস্ট নেম সেগুলোর আইপি অ্যাড্রেস সেম দিবা সবার। তো তুমি যেটা লিখো না কেন সেম আইপি অ্যাড্রেসেই তোমাকে নিয়ে যাবে এবং সেম জায়গাতেই তোমাকে কানেকশন এস্টাবলিশ করবে। তো এটাকে বলে হোস্ট অ্যালিয়াসিং। ঠিক আছে? তো এরপরে আসতেছে মেইল সার্ভার অ্যালিয়াসিং। তো হোস্ট যেভাবে অ্যালিয়াসিং করে মেইল সার্ভারও একই কথা। ধরো এখানে বব বলতে একটা পার্সন। ঠিক আছে? তো ধরো বব একটা মানুষ, তার একটা ইমেল অ্যাড্রেস আছে, তার ইমেল অ্যাড্রেস হইতে পারে এক সিম্পল একটা ইমেল অ্যাড্রেস bob@hotmail.com। ঠিক আছে? যেটা তোমার এখন এখন দেখো যে
তোমার এই যে হটমেইল সার্ভার যেটা আছে তার হোস্ট নেমটা দেখা যাচ্ছে অনেক বেশি কমপ্লিকেটেড, ঠিক আছে? তো তার হোস্ট নেমটা ধরো এইরকম যে relay1.westcoast@hotmail.com, এই যে এখানে দিছে। তার দেখা যাচ্ছে এই যে @hotmail.com, এই যে এইটারই তোমার কি করছে যে এইটারই ক্যানোনিক্যাল হোস্ট নেম হচ্ছে এইটা, মানে অরিজিনাল এইটা। এখন এত বড় লিখা তোমার যদি এখন লিখা লাগে বব তারপরে relay1.westcoast.hotmail.com, এটা প্রচুর ঝামেলার। তো সেটা কি করলাম যে অ্যালিয়াসিং করে দিলাম, যে এই যে relay1.westcoast.hotmail.com এই জিনিসটা টোটাল অ্যালিয়াসিং করে এটা বানাই ফেলাম @hotmail.com, ঠিক আছে? তো এটা সুবিধাটা কি হলো, আমি জাস্ট সুন্দরভাবে আমারটা মনে রাখতে পারবো, বব ও তার ইমেল অ্যাড্রেসটা খুব সুন্দর করে মনে রাখতে পারবে। কিন্তু তোমার এই যে এটা জাস্ট অ্যালিয়াসিং করা, ঠিক আছে? তুমি যখন এটা দিবা পিসি তখন এইটাই বুঝে নেবে, এটা বুঝে এটার সাথে যে আইপি অ্যাড্রেস যে মেইল তুমি তার সাথে কানেকশন এস্টাবলিশ করবে, ঠিক আছে? আর তোমার হচ্ছে একটা কোম্পানির ওয়েব সার্ভার এবং মেইল সার্ভার উভয়কে enterprise.com বলতে পারো, মানে এই যে আগে যে অ্যালিয়াসিং করা হয়েছিল এটা হচ্ছে তোমার উপরে, তুমি যেভাবে অ্যালিয়াসিং করবা সেভাবেই কাজ হবে। সো এটাকে বলা হচ্ছে ডোমেইন সিস্টেমের কাজটা কি, তারপর ডোমেইন সিস্টেম কিভাবে তুমি অ্যালিয়াসিং করে একটা ডিফিকাল্ট একটা তোমার স্ট্রিং প্যাটার্নকে কিভাবে তুমি ইজিলি ম্যাপ করতেছো আর একটাতে তোমার মনে রাখার জন্য, ঠিক আছে? এই পর্যন্ত কারো প্রবলেম আছে? আচ্ছা স্যার, আমি যদি অ্যালিয়াসিং না করে যদি ওই হ্যাঁ, relay1.west.hotmail.com সমস্যা নাই, সমস্যা চলবে? নাই, সমস্যা নাই, এটা কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে এটা বলা হচ্ছে তোমাদের এই কারণে, নর্মালি এইটা দিলে ইউজাররা পছন্দ করবে না। তুমি কি চাও, তুমি যখন একটা ওয়েবসাইটের পাসওয়ার্ড সেট করো তুমি চাও না যে আমার অ্যাকাউন্টটা সিকিউর হোক এবং পাসওয়ার্ডটা অনেক সোজা হোক, ঠিক আছে? জি স্যার। ব্যাপারটা এরকম। তো এখানেও এরকম, তোমার একটা মেইল কোম্পানি দিচ্ছে, ধরো জিমেইল যখন দেয়, তো জিমেইল যদি তোমাকে এত বড় একটা ধরো 64টা ক্যারেক্টারের একটা হচ্ছে তোমার ইমেইল ধরাই দিল, তুমি ওটা না লিখতে পারবা না বলতে পারবা, ব্যাপারটা পেইনফুল না অনেক? কিন্তু সেক্ষেত্রে যদি তোমাকে এই সুবিধাটা দেয় যে অ্যালিয়াসিং করে দিল, তাইলে তো তুমি সিম্পলি তুমি তোমার যেই নাম এখানে দেখা যাচ্ছে একই নামে হইলে এখানে 1 2 3 একটা অ্যাড করে দিলে, বাট এই পরেরটা সবার সেম। তো এটা তো খুবই ইজি, এটাই বলা হচ্ছে যে এটা ইউজার ফ্রেন্ডলি একটা সিচুয়েশনের জন্য এটা করা হয়েছে অ্যালিয়াসিং, বাট না করলে সমস্যা নাই। ওকে স্যার। স্যার হ্যাঁ, বুঝলাম, যেমন ধরেন আমি যদি হচ্ছে গুগলে তৌফিক আহমেদ বলে সার্চ দেই, তাহলে মনে হুম, করেন আমার জিমেইল, আমার ফেসবুক বা আমার লিঙ্কডইন প্রোফাইল সব চলে আসছে। তো হুম। তখন কিভাবে কাজ করে, এই সিস্টেমটা কিভাবে কাজ করে? কারণ এটা আমার হচ্ছে কাছে তো এটা হচ্ছে কোনো গুগলের, ডোমেইন নাই। হ্যাঁ হ্যাঁ, এটা তো গুগলের সার্চিং অ্যালগোরিদম। তুমি কোনো না কোনো ভাবে গুগলের সাথে কিন্তু তুমি বিভিন্ন সার্ভিস ইউজ করো গুগলের, আর তোমরা তো জানোই যে গুগল প্রাইভেটলি সবাইকে ট্র্যাক করে, জি। করতে বাধ্য, করতে বাধ্য। তো আলটিমেটলি জিনিসটা সেইভাবেই তোমাকে দিচ্ছে। এটা কিন্তু 10 বছর আগেও গুগল দিতে পারতো না, ঠিক আছে? কিন্তু এখন দিতে পারে কেন, তুমি গুগলের জানা অজানা মানে নিউমেরাস ফিচার্স ইউজ করো তুমি। সো আলটিমেটলি সে তুমি যখন দাও তার ভিতরে যারা ফেমাস বেশি তাদের সার্চ আগে আসে, ঠিক আছে? সো এই যে ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে গুগল তার সার্চিং অ্যালগোরিদম ইউজ করে করে। বাট স্টিল এখানে যেটা দেখাচ্ছে এটা ইন জেনারেল ডোমেইন নেম সিস্টেম। তুমি মানে এটা হচ্ছে তোমার ওই যে যে হোস্ট নেম দিবা তার সাথে যদি ম্যাপ করা থাকে কোনো আইপি অ্যাড্রেস সেখানে নিয়ে যাবে, না থাকলে বলবে যে পাবে না, সেটা তো পাবে না। আর আগেটা ছিল ওয়েব ক্যাশ, যে তোমরা যা রিকোয়েস্ট করবা তার একটা কপি সে রেখে দেবে, ঠিক আছে? হুম। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে ডোমেইন নেম সিস্টেমের লোড ডিস্ট্রিবিউশন কিভাবে হয়, ঠিক আছে? যে এই যে ডোমেইন নেম সিস্টেম, ঠিক আছে, এইটা তোমার লোড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও ইউজ হয়। কিভাবে হয়, তুমি দেখো যে ধরো যেমন হচ্ছে গুগলের নিজস্ব সার্ভার, সে যদি শুধু মনে করতো যে আমরা আমরা ইউএস এর কোম্পানি, শুধু ইউএসএ তেই আমরা সার্ভার রাখবো আমাদের, ঠিক আছে, তাহলে কিন্তু গুগল কিন্তু মানে দিনে মানে যত ট্রাফিক তাদের যায়, যত রিকোয়েস্ট যায়, মানে ধরো পুরা ওয়ার্ল্ড হ্যাং করতো, ঠিক আছে, যে এই তোমার এই গুগলের সার্ভিস ইউজ করতেছে। এই কারণে দেখো যে গুগল বড় বড় কোম্পানিতে সব জায়গায় একটা করে সার্ভার রেখে দিছে বা একাধিক সার্ভারও রাখে তাদের প্রয়োজন, এবং সার্ভার বিরাট এরিয়া এরিয়া নিয়ে তারা হচ্ছে সার্ভার বানায়। সিঙ্গাপুর, ঠিক আছে, তারপরে তোমার আমেরিকা বা ইউরোপ কান্ট্রি গুলোতেও তাদের অনেক সার্ভার আছে, ঠিক আছে? তো এই যে সার্ভার তারা রাখে এই কারণে যে যে কোনো একটা পার্টিকুলার জায়গা থেকে যখন রিকোয়েস্ট আসবে তার কাছাকাছি যে সার্ভারটা হবে সেই সার্ভারটাই তাকে সার্ভ করবে ফার্স্টে। তার মানে তোমার ওয়েব ক্যাশটা কাছাকাছি যে সার্ভার আছে অরিজিন সার্ভার তাকে আগে রিকোয়েস্ট পাঠাবে, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে তোমার লোড ডিস্ট্রিবিউশনে হেল্প করে। ডিএনএসটা কি করে, এই যে তোমার গুগল
বিভিন্ন দেশে একাধিক সার্ভার করে রাখছে, প্রতিটা সার্ভারে কিন্তু আলাদা আলাদা আইপি অ্যাড্রেস। একই আইপি অ্যাড্রেসে দুইটা সার্ভার থাকতে পারে না, আইপি অ্যাড্রেস আলাদা হয়। তো গুগল কি করে, সে দেখা যাচ্ছে এই যে সে কি করে সেম হোস্ট নেমে, মানে তো গুগল একটা হোস্ট নেম দিছে যে google.com, সেম হোস্ট নেমে একাধিক আইপি অ্যাড্রেসটা তোমার ওই ডোমেইন নেম সিস্টেমে সে সেভ করে রাখে। তাহলে সুবিধাটা কি হলো, তুমি যখন ওই যে তোমার ব্রাউজার একটা রিকোয়েস্ট পাঠাবে, রিকোয়েস্ট পাঠাইলে তুমি কি google.com দিলে, সে যে দেখবে যে ওই ডোমেইন নেম সিস্টেমে একই নামে একাধিক আইপি, অনেকগুলা, দেখা যাচ্ছে শো আইপি, ঠিক আছে, 100 বা 1000 এরকম আইপি অ্যাড্রেস। সে কি করবে, প্রথমে এমন ভাবে আসবে যে সব থেকে কাছের যেটা তার আইপি অ্যাড্রেসটা ফার্স্টে আসবে, তারপরে আরেকটু দূরে, তারপরে আরেকটু দূরে। তো এইভাবে তোমার কি হলো, লোড ডিস্ট্রিবিউশন হয়ে গেল। মানে তুমি যদি প্রথম সার্ভারের কাছে পাঠাও, তাহলে তো আর সেকেন্ড সার্ভারের কাছে যাওয়ার দরকার নেই, প্রথম সার্ভারের কাছে হোপফুলি তুমি পেয়ে যাবা। না পাইলে দেন অন্য জায়গায় যাবে। বাট ব্যাপারটা হচ্ছে এইভাবে কিন্তু লোড ডিস্ট্রিবিউশন হইলো। একই সার্ভারে সব সময় রিকোয়েস্ট যাচ্ছে না, তাহলে পুরো ওয়ার্ল্ড থেকে গুগলের একই সার্ভারে রিকোয়েস্ট যাচ্ছে না। সো এইটা কেন যাচ্ছে না, এটা সম্ভব হচ্ছে ডোমেইন নেম সিস্টেমের কারণে। তুমি ওই টেবিলে রেখে দিছো, গুগলের জন্য যতগুলো আইপি আছে সব সেভ করে রাখছো। তো এটা ডাইনামিক্যালি তোমার কাছাকাছি যে দেখা যাচ্ছে সেই আইপি অ্যাড্রেসটা আগে চলে আসলো, তুমি সেখানে রিকোয়েস্ট পাঠাই দিলে। ঠিক আছে, এটা ডাইনামিক্যালি হ্যান্ডেল করা হচ্ছে। সো এটাই হচ্ছে বলা হচ্ছে যে when clients make a DNS query for a name mapped to a set of addresses, set of address মানে ওই যে একই নামে একাধিক অ্যাড্রেস থাকে, the server responds with the entire set of IP address, মানে ওই হোস্ট নেমের জন্য যতগুলো আইপি অ্যাড্রেস ম্যাপ করা আছে সবগুলো পাঠাই দেয় তোমার ব্রাউজারকে। ঠিক আছে, বাট রোটেটস দ্য অর্ডারিং অফ দ্য অ্যাড্রেসেস উইদিন ইস রিপ্লাই, মানে রোটেটস মানে জিনিসটা চেঞ্জ হয়, যে সব সময় একই সার্ভারের কাছে যাবে না, যখন যার লোডটা কম থাকবে সেই সার্ভারের আইপি অ্যাড্রেসটাই তোমার কাছে আসবে, তখন তুমি সেখানে পাঠাবা যেন তাড়াতাড়ি তুমি রিপ্লাই পাও। ঠিক আছে, সো এত কিছু হয়ে যায় একটা রিকোয়েস্টের ভিতরে। ঠিক আছে, তোমরা তো মানে যারা জানতে না এখন তাইলে বুঝতে পারলে যে আসলে কত কমপ্লেক্স একটা বিষয়, বাট আমরা আসলে কিছুই জানি না। ঠিক আছে, শুধু একটা দেখা যাচ্ছে ইয়েতে ব্রাউজারে যে লিখে দিই সাথে সাথে চলে আসে। সো মানে দেখো যে আমরা কতটা মানে টেকনোলজি আমরা কোন লেভেলে আছি। ঠিক আছে, এই জিনিসগুলো চিন্তা করলে বোঝা যায়, ইভেন এগুলো আরো উন্নত হবে, সামনের দিকে আরো উন্নত হবে, এগুলো তো অনেক আগেই চলে আসছে। ঠিক আছে, সো ডোমেইন নেম সিস্টেম হচ্ছে এই যে দেখো যে ডিএনএস সার্ভারের হায়ারার্কি আছে। ধরো এই যে রুট ডিএনএস সার্ভার থাকে, সেখান থেকে এই যে কম, অর্গ, এডু, ঠিক আছে, যেমন আমাদের বিউবিটি মেইল গেছে কিন্তু এডু ডোমেইনে, biubt.edu.bd, বিডি বলতে বাংলাদেশ, বাংলাদেশের এডু ডোমেইন। ঠিক আছে, সো এই যে দেখো কম হচ্ছে ইয়াহু.com, তাই ইয়াহু.com হচ্ছে ডিএনএস সার্ভার, এই যে কম ডিএনএস সার্ভার। অ্যামাজনও হচ্ছে কম ডিএনএস সার্ভার। তারপরে pbs.org, এটা অর্গ ডিএনএস সার্ভার। পলি.edu, এটা এডু ডিএনএস সার্ভার। ঠিক আছে, সো এই যে ডিএনএস সার্ভারের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, এটা সেই হায়ারার্কিটা বোঝাচ্ছে। ঠিক আছে, যে ডিএনএস সার্ভারে কি কি আছে, এরকম আরো অনেক আছে। সো এইটা এখানে এই জিনিসগুলোই দেখাচ্ছে, এইগুলো ব্যাপারটা পরীক্ষায় দেওয়া হবে তা না। ঠিক আছে, এখানে জাস্ট তোমাদের জিনিসটা একটা সিমুলেশনের জন্য দেওয়া হয়েছে। ডিএনএস রুট সার্ভার 2012 সালে এই যে নেম, অর্গানাইজেশন আর লোকেশন দিয়ে এখানে জাস্ট বলা হয়েছে। ঠিক আছে, যে বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন লোকেশন। সো দেখো ডিএনএস সার্ভার হচ্ছে তিন ধরনের থাকে, থ্রি ক্লাসেস অফ ডিএনএস সার্ভার। একটা হচ্ছে তোমার ইয়ে রুট ডিএনএস সার্ভার। ঠিক আছে, এখানে হচ্ছে মেইনলি মোট হচ্ছে আমাদের ইন্টারনেটে 13টা রুট ডিএনএস সার্ভার আছে, এ থেকে এম পর্যন্ত লেভেল করা, এ থেকে এম পর্যন্ত মোট 13টা ডিএনএস সার্ভার। তো এর মোস্ট অফ দা রুট সার্ভারই হচ্ছে তোমার আমেরিকাতে, নর্থ আমেরিকাতে। ঠিক আছে, আর তোমার হচ্ছে তোমার এই যে 13টা যে রুট ডিএনএস সার্ভারের কথা বললাম, ঠিক আছে, এটা যদি যে তোমার হচ্ছে জিনিসটা এরকম যে তোমার হচ্ছে এটা সবাই হচ্ছে একটা রেপ্লিকেটেড সার্ভার। ঠিক আছে, যে এই যে এখানে বলা হয়েছে যে ইচ অফ দ্য 13 root DNS servers as if it were a single server. ঠিক আছে, so each server is actually a network of replicated servers for both security and reliability purposes. ঠিক আছে, সো ওই সিকিউরিটি আর রিলায়েবিলিটি পারপোজের উপরে বেস করে এগুলো সবই আসলে অ্যাকচুয়ালি একটা রেপ্লিকেটেড সার্ভারের নেটওয়ার্ক বলা যেতে পারে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে তোমার ডিএনএস সার্ভারতে রুট ডিএনএস সার্ভার, আর বাকি দুইটা ক্লাসিফিকেশন হচ্ছে টপ লেভেল ডোমেইন সার্ভার আর অথরিটেটিভ ডিএনএস সার্ভার। তো টপ লেভেল ডোমেইন সার্ভার হচ্ছে কি এই যে যেগুলো কম, অর্গ, নেট, এডু, গভ, ঠিক আছে, এই জিনিসগুলো যেগুলো থাকে। কান্ট্রি লেভেল টপ লেভেল ডোমেইন হচ্ছে তোমার ইউকে, বাংলাদেশের জন্য বিডি, ঠিক আছে, ফ্রান্সের জন্য এফআর, সিএ, কানাডা, জাপান জেপি, এগুলো হচ্ছে টপ লেভেল ডোমেইন সার্ভার।
ঠিক আছে। এরপরে অথরিটেটিভ ডিএনএস সার্ভার, ঠিক আছে, যে এই যে তোমার প্রতিটা অর্গানাইজেশন, ঠিক আছে, যাদের হচ্ছে পাবলিকলি একটা অ্যাক্সেসেবল হোস্ট অ্যাড্রেস থাকে, ঠিক আছে, যে তোমার যে তোমার এই যে যে প্রতিটা অর্গানাইজেশন, ঠিক আছে, যাদের হচ্ছে তোমরা ইন্টারনেটে যে কোনো সময় অ্যাক্সেস পাও, একটা পাবলিকলি অ্যাক্সেসেবল একটা ডিএনএস রেকর্ড দেবে, ঠিক আছে। পাবলিকলি অ্যাক্সেসিবল ডিএনএস রেকর্ডে কি করে, ওই যে যে তার নামগুলো আছে সেটা আইপি অ্যাড্রেসে অ্যাসাইন করে, ঠিক আছে। তো এই যে সেই অর্গানাইজেশন যে ডিএনএস যেই ইয়েটা রেকর্ডটা মেনটেন করে সেটাকে বলে অথরিটেটিভ ডিএনএস সার্ভার। ধরো সাপোজ বিইউবিটি তো অনেক ডিপার্টমেন্ট আছে, এবং এগুলো সব কিন্তু বিইউবিটির তোমার হচ্ছে হোস্টের আন্ডারে, ঠিক আছে, biubt.edu.bd এটার আন্ডারে। সো এই বিউবিটি প্রতিটা ডিপার্টমেন্টের কি আলাদা আলাদা এই যে ওয়েব অ্যাড্রেসের জন্য আলাদা আলাদা, হোস্ট অ্যাড্রেসের জন্য আলাদা আলাদা তোমার আইপি অ্যাড্রেস থাকবে। ওই আইপি অ্যাড্রেসটা কি একটা ডিএনএস সার্ভার সে মেনটেন করবে, সেটাকে বলে অথরিটেটিভ ডিএনএস সার্ভার। ওখানে ডিএনএস রেকর্ডটা থাকবে, সে কি করবে, ওই যে হোস্ট গুলোর নেম সেগুলো ম্যাপ করবে কারেসপন্ডিং আইপি অ্যাড্রেসে। সো এটাকে বলে অথরিটেটিভ ডিএনএস অ্যাড্রেস, ঠিক আছে। আর টপ লেভেল ডোমেইন সার্ভার তো বুঝলি, আর এটা হচ্ছে রুট ডিএনএস সার্ভার। সো এই হচ্ছে তোমাদের এই স্লাইডের এইটাই শেষ, ঠিক আছে। যে মেইনলি আমরা শুরু করছিলাম কুকিজ থেকে, তারপরে হচ্ছে ওয়েব ক্যাশিং, তারপরে হচ্ছে ডোমেইন নেম সিস্টেম, আর তারপরে ফাইনালি আমরা হায়ারার্কি অফ ডিএনএস সার্ভারটা দেখলাম। দ্যাটস ইট। সো কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা, তাহলে আমরা পরের স্লাইডের একটু পড়ি, হ্যাঁ। স্যার কালকে এক্সাম আছে, এক্সাম টপিকে আজকেরটা সহ থাকবে না আজকের আগ পর্যন্ত? না, আমি স্লাইড টপিক তো দিয়ে দিছি তোমাদের, আজকেরটা তো থাকবে না। আচ্ছা তোমাদের তোমাদের হচ্ছে আমি দেখো দিয়ে দিছি। এটা হচ্ছে ইয়া সার্কিট সুইচিং ভার্সেস প্যাকেট সুইচিং আর মেসেজ ট্রান্সফারিং প্রসেস। তো মেসেজ ট্রান্সফারিং প্রসেস হচ্ছে, আগেরটা মেসেজ ট্রান্সফারিং প্রসেস ছিল, হ্যাঁ। তোমার হচ্ছে আগেরটা হচ্ছে মেসেজ ট্রান্সফারিং প্রসেসের ওই তোমার কুকিজ পর্যন্ত। আজকে যেগুলো পড়ে সেগুলো কালকে থাকবে না, ঠিক আছে। আচ্ছা। ওকে। আর আর পড়ায়েন না স্যার, নেক্সট দিন এমনিতে সিটি আছে তো স্যার। এগুলো তো কালকে সিটি থাকবে না, তোমরা তো শুধু কালকে সিটি দিবা, তাই না? নাকি আমার আগে ফার্স্টে একটু পড়াইতে দিবা? যদি কালকে একটু ফার্স্টে পড়াইতে দাও তাহলে আজকে আর পড়াবো না। আর যদি বলো যে কালকে শুধু সিটি দিবা তাহলে আমাকে আজকে একটু শেষ করা লাগবে। এগুলো সোজা, ঠিক আছে। দেখো কি করবা। স্যার কালকে ফার্স্ট একটু পরে তাহলে। হ্যাঁ ঠিক আছে, তাহলে তাহলে ঠিক আছে, তাহলে কালকে পড়াবো তারপরে সিটি, ঠিক আছে। দেখো মানে পড়ার দিন হচ্ছে মুড থাকবে কিনা এটা কিন্তু দেখো, মানে এটা তোমাদের উপরে আমি ছেড়ে দিলাম যে মানে পড়ে মানে কালকে সিটি মানে কোনো কিছু পড়ার মুড থাকবে কিনা আই এম নট শিওর। আচ্ছা, এটা আমাদের ফিফথ উইক তাই না? বর্তমানে ফিফথ উইক চলতেছে না? হ্যালো। ফোর্থ উইক মনে হয় জি স্যার। স্যার, সম্ভবত। আচ্ছা দাঁড়াও, আমি একাডেমিক ক্যালেন্ডারটা দেখি, দাঁড়াও। মানে আমাদের তো এটা ফিফথ উইক হলে আগামী উইকের লাস্ট মানে শেষ করতে হবে আগামী উইকের ভিতরে। তা আজকে আগামীকাল সেটি আমি একটু দেখি, এক মিনিট দাঁড়াও। স্যার বলো। দেখেন ভাই, আজকে পড়াই দেন, সিটির দিন শুধু সিটিই থাক। আচ্ছা আমি একাডেমিক ক্যালেন্ডারটা দেখি, দাঁড়াও। তোমাদের মিড টার্ম এক্সাম কবে ওইটা দেখি। মিড টার্ম এক্সাম হচ্ছে এটা ফোর্থ উইক না, তাইলে হবে, ঠিক আছে ঠিক আছে, আমি এটা ফিফথ উইক ধরছিলাম। না তাইলে ঠিক আছে, তোমাদের মানে 2 উইকের ভিতর আমি শেষ করে দিতে পারবো, কেননা আর একটা স্লাইডে আছে তোমাদের, তাইলেই শেষ। ঠিক আছে, তাহলে কালকে শুধুই সিটি দাও, সমস্যা নেই, আজকে আর না পড়ালেও হবে।
ঠিক আছে, তোমাদের হচ্ছে মিড টার্ম পরীক্ষা 31শে জানুয়ারি, মানে এখনো 20 দিন পর। আর লাস্ট ক্লাস হবে হচ্ছে 28শে জানুয়ারি, সো স্টিল সময় আছে। ওকে, তাহলে কি ক্লিয়ার, মানে কনফিউশন কি ক্লিয়ার সবার? জি স্যার। ওকে, আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিই, আর তোমাদের কিছু বলার থাকলে বলো। স্যার একটা মানে অন্য টপিকে কোশ্চেন করব। হ্যাঁ হ্যাঁ, করো করো। ওই যে স্যার ওই নিউরাল নেটওয়ার্ক, সরি